জাদুয়ার শরীর খুব বেশি খারাপ হয়ে যাওয়ার দরুন সুলতানা খান নিজেদের গাড়িতে না উঠে হাসিলের সঙ্গে হেলিকপ্টারে সুলতানা ভিলার উদ্দেশ্যে রওনা হয়। জাদুয়া যেহেতু প্রথমবারের মতো হেলিকপ্টারে উঠেছে, সেহেতু হেলিকপ্টারটি ছাড়ার সাথে সাথে জাদুয়া ভয়ে বিচলিত কণ্ঠে সুলতানা খানের উদ্দেশ্যে বলে, নানুমণি, আমি এটাতে যাব না। চলো, আমরা আমাদের গাড়িতে যাই। চলো চলো, এখান থেকে নেমে যাই আমরা। সুলতানা খান কোনো মতেই জাদুয়াকে শান্ত করতে পারছিলেন না। অন্যদিকে সাব্বিরের মস্তিষ্ক বিচরণ করছে আজকের ঘটে যাওয়া ঘটনার দিকে। নিজের অবাকতার রেশ কোনোভাবেই কাটাতে না পেরে মনে মনে অবাক। হাসিল কি এই মেয়েকে বাঁচানোর জন্য এখানে এইভাবে এসছে? কই, এত বছর ওর সাথে আমি ওকে তো কখনো কারোর জন্য এত ডেসপারেট হতে দেখিনি। ডেসপারেট হওয়া তো দূরের কথা, কোনো মেয়েকে তো নিজের আশেপাশেও ঘেঁষতে দেয়নি। কে মরলো কে বাঁচলো তাতে তো তার কোনো ভ্রুক্ষেপই ছিল না, অথচ এই মেয়ের জন্য আজ সকলের সম্মুখে একজনকে মেরে ফেলতে গিয়েছিল, আবার এই মেয়ের কথা তাকে ছেড়েও দিয়েছে। এই প্রথম হাঁচিল রিভলভার কারোর দিকে উঠিয়ে থেমে গিয়েছে। তাহলে হাঁচিলের মনে কি এর মেয়ের প্রতি কোনো অনুভূতি আছে? সাব্বিরের অবাকতায় বিড়বিড়তার মধ্যেই হাসিল এক ধমক দিয়ে জাদুয়াকে বলে, চুপ করে বসো ইডিয়েট মেয়ে। আর একটা কথাও যদি বলো, আই সোয়ার এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। হাসিলের কথায় জাদুয়া চুপ হয়ে একদম একটি ভীতু বিড়াল ছানার মতো সুলতানা খানের বুকের সাথে লেপ্টে থাকে। এই সকল ঘটনা দেখে সাব্বির আবার মনে মনে বলে উঠল, ধ্যাৎ, আমিও কি আজে বাজে কথা চিন্তা করছি। জীবনে ওর মতো নিরামিষ মানুষের মনে কারোর অনুভূতি সৃষ্টি হওয়ার প্রশ্নই আসে না। তখনই হাসিল জাদুয়াকে একবার আর চোখে পর্যবেক্ষণ করে নিজের কাছে থাকা পানির বোতলটি এগিয়ে দেয় সুলতানা খানের দিকে। সুলতানা খান পানির বোতলটি নিয়ে এগিয়ে দেয় জাদুয়ার কাছে। জাদুয়া হাতের কাছে পানি পেয়ে এক নিঃশ্বাসে সম্পূর্ণ পানি পান করে একটি গভীর নিঃশ্বাস ত্যাগ করে আবার সুলতানা খানের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। এমত অবস্থায় সাব্বির নিচের মাথা চেপে ধরে বিড়বিড়িয়ে বলে, আমি কি আর কিছু জানি না, জানতেও চাই না। যা মন চায় তা হোক, আমার কি তাতে? সাব্বিরকে এইভাবে বিড়বিড়াতে দেখে হাসিল প্রশ্ন করে। সাব্বির, কি হয়েছে তোর? এভাবে ফেরার মতো বিড়বিড়াচ্ছিস কেন? হাসিলের প্রশ্নে সাব্বির মাথা সোজা করে বলে, না ভাই, কিছু হয় নাই। হাসিলের হেলিকপ্টারটি এসে থামে খানভিলার হেলিকপ্টারে জন্য বরাদ্দকৃত জায়গাতে। ততক্ষণে জাদুয়া দুর্বল শরীরে তলিয়ে গেছে গভীর নিদ্রায়। যা দেখে সুলতানা খানের খুব মায়া হলো জাদুয়াকে ডেকে তুলবে। তাই তিনি হাসিলের উদ্দেশ্যে বলে, হাসিল, জাদুয়াকে একটু কোলে তুলে নিয়ে ওর রুমে দিয়ে আয় না দাদু ভাই। সুলতানা খানের কথায় হাসিল ভ্রু কুঁচকে বলে, সরি দাদি, আমার এত বেহুদা টাইম নেই তোমার নাতিকে কোলে তোলার। হাসিলের কথায় সুলতানা খান একটি হতাশার নিঃশ্বাস ত্যাগ করে সাব্বিরের উদ্দেশ্যে বলে, সাব্বির, তুই একটু কষ্ট করে মেয়েটাকে ওর রুমে দিয়ে আসতে আমাকে একটু সাহায্য করতো দাদু ভাই। সুলতানা খানের অনুরোধে সাব্বির জাদুয়াকে কোলে তুলতে যাবে, ঠিক তখনই হাসিল গটগট পায়ে এসে জাদুয়াকে কোলে তুলে কোনো কথা না বাড়িয়ে চলে যায় জাদুয়ার কক্ষের উদ্দেশ্যে। যা দেখে সুলতানা খান ও সাব্বির অবাক হয়ে তাকিয়ে থাকে হাসিলের যাওয়ার পানে। হাসিলের কোলে জাদুয়াকে দেখে ড্রয়িং রুমে উপস্থিত সকলের চোখ ছানাবড়া হয়ে যায়। হাসিল তাদের দিকে মনোযোগী না হয়ে জাদুয়াকে নিয়ে চলে যায় জাদুয়ার কক্ষে। খাটের সামনে আসতেই হাসিল জাদুয়াকে খাটে শুইয়ে দিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই নিচের বক্ষের শার্টের ভাঁজে টান অনুভব করে। ফলস্বরূপ হাসিল সেই দিকটায় নেত্রপাত করতেই দৃষ্টিতে আসে হলুদ ফর্সা ছোট্ট একটি হস্তের, যা দ্বারা হাসিলের পরিহিত শার্টের কলারের কিছু অংশ শক্তভাবে মুষ্টিবদ্ধ করে আছে। হাসিল সেই হস্তের অধিকারিণীর দিকে তাকাতেই তার নেত্র থমকে যায় ওই মায়াবিনী মুখশ্রীর পানে। হাসিল জাদুয়ার হস্ত ছোটানোর চেষ্টা না করে বসে পড়ে জাদুয়ার মুখশ্রী বরাবর উপলক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছে হাসিল, যে দৃষ্টিতে পরিলক্ষিত হচ্ছে কোনো কিছুকে গভীরভাবে হাসিল করার মোহ। হাসিল মোহগ্রস্ত হয়ে নিচের হাত বাড়িয়ে দেয় ঘুমন্ত জাদুয়ার নেত্রের পানে। হাসিল জাদুয়ার নেত্র বরাবর নিচের বৃদ্ধাঙ্গুলটা দ্বারা ধীরে ধীরে স্লাইড করে নেমে আসে জাদুয়ার গোলাপের পাপড়ির ন্যায় ও রক্তিম চিকন ওষ্ঠের ন্যায়। দিকবেদিক শূন্য হাসিলের নিজের অজান্তেই জাদুয়ার ওষ্ঠের ভাঁজে নিজের বৃদ্ধ আঙ্গুল দ্বারা স্পর্শ করতেই কম্পিত হয়ে ওঠে তার সর্বাঙ্গ। ফলস্বরূপ নিজের সম্বিত ফিরে পায় হাসিল। তড়িৎ বেগে নিজের হস্ত সরিয়ে জাদুয়ার হাত থেকে নিজেকে ছুটিয়ে ব্যস্ত পায়ে পদাচরণ করে নিজের কক্ষের উদ্দেশ্যে। নিজের কক্ষে পৌঁছেই হাসিল
শেট বলে চিৎকার করে নিচের মাথার চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে বলে ওঠে। শিট শিট শিট, এটা আমি কি করতে যাচ্ছিলাম? আমার সাথে এসব কি হচ্ছে? কেন আমি আমার আমিটাকে হারিয়ে ফেলি ওইটুকুনি মেয়ের সামনে? কেন কেন কেন? এই কেনর উত্তরটুকু কি খুঁজে পাবে হাসিল কখনো? আর যদি খুঁজে পায় তবে কি ঘটবে তাদের জীবনে? হবে কি কোনো নতুন প্রণয়ের সূচনা? যদি হয়ও তবে কেমন হবে সেই আগুন পানি প্রণয়ের প্রেমগাথা? অতিরিক্ত ক্রন্দন এবং দুর্বলতার কারণে মৃত প্রায় ব্যক্তির মতো বেঘোর জাদুয়া তলিয়ে থাকে নিদ্রায়। ফলস্বরূপ সেই রাতে আর কোনো মতেই জাদুয়াকে জাগ্রত করতে পারেননি সুলতানা খান। জাদুয়ার মাথায় হাত বুলিয়ে আফসোসের স্বরে বলে, মেয়েটা সেই সকাল থেকে একদম না খাওয়া, আর দেখো এখনো উঠছে না। অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে? বলেই আফসোস করতে করতে চলে যায় সুলতানা খান। স্নিগ্ধ অন্ধকারাচ্ছন্ন রজনীকে পরাস্ত করে সূচনা ঘটে পাখির কিচির মিচিরে ব্যস্ত থাকা ভোরের। হাসিল ব্রেকফাস্ট না করে ব্যস্ত পায়ে চলে যায় নিজ অফিসের উদ্দেশ্যে। সুলতানা খানের হাজারবার ডাকা সত্ত্বেও হাসিল কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চলে যায়। অন্যদিকে জাদুয়া ঘুম থেকে ওঠার পর থেকেই আহাজারি করে কেঁদেই চলেছে নিজের দাদির জন্য। বাড়ির প্রত্যেকে সান্ত্বনা দেওয়ার সত্ত্বেও জাদুয়া কারো কথাই শুনছে না। অন্যদিকে মারিয়াম বেগম জাদুয়াকে এইভাবে কাঁদতে দেখে রাগে ফুঁসতে ফুঁসতে বিড়বিড়িয়ে বলে, যত সব ন্যাকামির কান্না। এই বাড়িতে মনে হয় এখন একটু শান্তিতেও থাকতে পারবো না। বলেই মুখ ভেঙে চলে যায় সেখান থেকে। মারিয়াম বেগমের কথা আর কেউ শুনতে না পেলেও সাথী শুনতে পেয়ে সাথী হলো এইবারের হেল্পিং হ্যান্ড। বয়স 20। মুখ ভেঙে মারিয়াম বেগমের উদ্দেশ্যে বলে, খবিশ মহিলা একটা, কারো কষ্ট বুঝে না। বড় চাচাই যে কেমনে এর মতো একটা খবিশ মহিলারে বিয়া করছে আল্লাহই জানে। এইবারের প্রত্যেক মানুষ ভালো, খালি এই বেহুদা মহিলাটা ছাড়া। মুন্ডাই তো চায় চুলগুলা টাইন্না ছেড়া দে। এই কারণে আল্লাহ এই মহিলার ঘরে কোনো সন্তান দেয় নাই। বলেই মুখ ভেঙিয়ে হাতে খাবারের প্লেট নিয়ে চলে যায় জাদুয়ার কাছে। সুলতানা খান সাথীর হাত থেকে খাবারের প্লেটটি নিজ হস্তে নিয়ে জাদুয়াকে খাওয়ানোর উদ্দেশ্যে হাত বাড়াতেই জাদুয়া বলে, নানুমণি প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। তোমরা চলে যাও এখান থেকে, আমি এখন কিছু খাবো না। জাদুয়ার কথায় আয়েশা বেগম বলে, জাদুয়া মা, তুই কাল থেকে এখন অবধি না খেয়ে আছিস মা, কিছু খেয়ে নে। আয়েশা বেগমের কথার সাথে সামঞ্জস্য রেখে সোহানা ও স্নেহাও বলে ওঠে, জাদুয়া বোন আমার, জানি তুই অনেক কষ্টের মধ্যে আছিস, কিন্তু এভাবে না খেয়ে থাকলে তো তুই একদম অসুস্থ হয়ে পড়বি। ওদের কথার সাথে আপু তুমি একটু খেয়ে নাও প্লিজ, তুমি অসুস্থ হয়ে গেলে আমি খুব কষ্ট পাবো। কারো কোনো কথায় কোনো প্রকার লাভ হয়নি। জাদুয়াকে কোনো মতেই কেউ খাওয়াতে পারেনি। উল্টো জাদুয়া মনে মনে ভাবে, কি করে খাবে সে? তার যে গলা দিয়ে কোনো মতেই এখন খাবার নামবে না। যেই মানুষটিকে জাদুয়া এত ভালোবাসতো সেই মানুষটির অস্তিত্ব বিলীন হয়েছে আজ প্রায় 2 মাসের বেশি। কিন্তু জাদুয়া তার মৃত্যুর ব্যাপারে কিছুই জানতো না। জাদুয়া যে স্বার্থপর হয়ে গেছে, হ্যাঁ স্বার্থপরই তো হয়েছে। তা না হলে জাদুয়ার কি একটু বোঝা উচিত ছিল না যে মানুষটি জাদুয়াকে ছায়ার মতো আগলে রেখেছিল সেই মানুষটি হঠাৎ কেনই বা এতদিন যাবৎ জাদুয়ার খোঁজ নিবে না? নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা হয়েছে তার দাদির। কিন্তু উল্টো সে রাগ করে তাদের সাথে কোনো যোগাযোগই করেনি এতদিন যাবৎ। কাল যদি জাদুয়া দাদির খোঁজ নিতে না চাইতো তাহলে কি সে কোনোদিনও তার প্রিয় মানুষটির মৃত্যু সংবাদ জানতে পারতো? এই সকল চিন্তা ভাবনা করতে করতে জাদুয়া থেমে থেমে কান্না করে ওঠে। ফলস্বরূপ রাত অবধি সে অভুক্তই থেকে যায়। হাসিল সুলতানা ভিলায় প্রবেশ করে নিজ কক্ষের উদ্দেশ্যে পা বাড়াতেই চোখ যায় ড্রয়িং রুমের সোফায় নিস্তেজ অবস্থায় চোখ মুখ ফুলিয়ে বসে থাকা জাদুয়ার পানে। হঠাৎই হাসিলের প্রচন্ড রাগ হয় জাদুয়ার অন্য কারো জন্য কান্না করে নিজের এই অবস্থা করার জন্য। রাগে হস্ত মুষ্টিবদ্ধ করে সে ভাবে কেন জাদুয়া অন্য কারো জন্য কান্না করবে, কেন অন্য কারো জন্য মন খারাপ করবে? জাদুয়ার ওই সুন্দর মোহনীয় নেত্র দ্বারা অশ্রু পড়বে শুধু তার জন্য। নিজ ভাবনার এতি টেনে ও শীত বলে তড়িৎ বেগে চলে যায় নিজ কক্ষে। ফ্রেশ হয়ে ডিনারের উদ্দেশ্যে আসতেই চোখ পড়ে বাড়ির প্রত্যেকের ওপর। সকলে জাদুয়াকে জোর জবরদস্তি করছে খাওয়ানোর জন্য। সুলতানা খান বারবার আওড়াচ্ছেন কাল থেকে জাদুয়া এখন অবধি কিছু খায়নি। কথাটা হাসিলের কর্ণপাত হতেই রেগে আগুন হয়ে জাদুয়ার সামনে গিয়ে দাঁড়ায়। হাসিলকে দেখে সবাই নিজেদের কথা থামিয়ে দাঁড়িয়ে পড়ে অন্য পাশে। জাদুয়ার কানে অন্য কোনো শব্দ না আসার দরুন আশেপাশে তাকিয়ে দেখে সবাই চুপ হয়ে দাঁড়িয়ে আছে।
জাদুয়া কিছু বুঝতে না পেরে নিচের সম্মুখে সৃষ্ট দানবের ন্যায় ছাতি অনুসরণ করে উপরে তাকাতে নিজের আত্মা কেঁপে ওঠে। হাসিল রাগান্বিত রক্তিম দৃষ্টিতে তাকিয়ে আছে জাদুয়ার পানে। জাদুয়া ভয়ে ভয়ে চিন্তা করে, উনি এখানে এভাবে দাঁড়িয়ে আছে কেন? আমি কি নিজের অজান্তে কোনো ভুল করেছি? জাদুয়ার চিন্তার ইতি টেনে হাসিল জাদুয়ার পানে তাকিয়ে সুলতানা খানের উদ্দেশ্যে বলে ওঠে। দাদি, খাইয়ে দাও ওকে। হাসিলের কথায় জাদুয়া শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে বলে, আমি খাবো না, খেতে ইচ্ছে করছে না। জাদুয়ার কথায় হাসিল চিৎকার করে সুলতানা খানকে বলে। দাদি, তুমি শুনতে পাওনি আমি কি বলেছি? হাসিলের চিৎকারে জাদুয়া ভয়ে গুটিসুটি হয়ে বসে। সুলতানা খান মুখের সামনে খাবার ধরতেই কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নেয়। জাদুয়াকে খেতে দেখে সকলে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। অন্যদিকে সোহানা স্নেহা মুখ টিপে টিপে হেসেই যাচ্ছে। জাদুয়ার এহেন হালত দেখে তারা কোনো মতেই নিজেদের হাসি কন্ট্রোল করতে পারছে না। জাদুয়ার খাওয়া শেষ হতেই হাসিল চলে যায় সেখান থেকে। হাসিলের যাওয়ার পানে অবাক হয়ে তাকিয়ে থাকে সুলতানা খান। তার কাছে হাসিলকে আজ কেমন অদ্ভুত লাগলো। তিনি মনে মনে আওড়ায়, আচ্ছা, হাসিল কি কোনোভাবে... না না, আমি এসব কি ভাবছি, এটা কখনোই সম্ভব না। বলেই তিনি আবার ভাবেন, হাসিল তো আজ অবধি কারো কোনো ব্যাপারে হস্তক্ষেপ করেনি, তাহলে আজ কেন? উফ, আমি আর ভাবতে পারছি না। সুলতানা খানকে এইভাবে নিশ্চুপ হতে দেখে আয়েশা বেগম জিজ্ঞেস করে, মা, কি হয়েছে? আপনি এভাবে চুপ হয়ে কি ভাবছেন? আয়েশা বেগমের প্রশ্নে সুলতানা খান নিজ চিন্তায় সমাপ্তি টেনে বলে, না, কিচ্ছু না। সময় থেমে থাকে না কারো জন্য, নিজ গতিতে এগিয়ে যায় সময়। এই সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হই আমরা। ঠিক তেমনি অতিবাহিত সময়ের সাথে নিজেকে সামনে নিয়েছে জাদুয়া। বলতে শুরু করেছে নিজের প্রিয় দাদির মৃত্যু শোক। ফলস্বরূপ পুনরায় সকলের সাথে স্বাভাবিক আচরণ করতে শুরু করেছে জাদুয়া। তা দেখে বাড়ির সকলে চিন্তা মুক্ত হয়ে জাদুয়াকে নিয়ে। জাদুয়ার মানসিক অবস্থা ভালো না থাকার দরুন প্রায় অনেকদিন যাবৎ স্কুলেও যাওয়া হয়নি। তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের রুটিন মাফিক নামাজ, কোরআন শরীফ পড়ে স্কুল ড্রেস পরে তৈরি হয়ে ডাইনিং রুমে চলে আসে ব্রেকফাস্ট করতে। জাদুয়াকে তৈরি হয়ে নিচে আসতে দেখে আয়েশা বেগম খুশি হয়ে জাদুয়াকে বলে, জাদুয়া, তাড়াতাড়ি আয়, বসে পড়, আর তা না হলে স্কুলের জন্য লেট হয়ে যাবে। জাদুয়া চাচির কথায় সাই জানিয়ে ডাইনিং টেবিলে বসতেই চোখ যায় স্নেহা ও রাফিনের দিকে। ওদেরকে দেখে জাদুয়া ভ্রু কুঁচকে মস্করার স্বরে বলল, কি ব্যাপার, আজ যে তোমরা এত তাড়াতাড়ি নাস্তার টেবিলে আসলে? কোনো চমৎকার ঘটে গেল নাকি? জাদুয়ার কথায় স্নেহা মুখ ভেঙে বলল, জীবনে ঝাড়ুর বাড়ি খেয়েছিস? মানে? জাদুয়ার প্রশ্নের জবাবে রাফিন বলল, আপু, আমি তোমাকে বলছি, কি? কাল আপু কোনো মতেই ঘুম থেকে উঠছিল না, তাই কথাটি উচ্চারণ করেই রাফিন উচ্চস্বরে হেসে উঠে বলল, তাই আম্মু কালকে আপুকে ইচ্ছা করে ঝাড়ুর বাড়ি দিয়ে ঘুম থেকে উঠিয়েছে। রাফিনের কথায় স্নেহা রেগে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আপনি হাইছেন না, ভুইলা গেছেন আপনিও ঝাড়ুর বাড়ি খাইছেন? স্নেহার কথায় মিনিটের মধ্যেই রাফিনের হাসি উবে যায়। এই সকল ঘটনা দেখে জাদুয়া উচ্চস্বরে হেসে ওঠে। জাদুয়ার হাসি দেখে স্নেহা রাফিন মুখ ভার করে জাদুয়ার দিকে ঘুরে সমস্বরে বলে ওঠে, হাসি থামাও। কিন্তু জাদুয়ার তারপরেও নিজের হাসি কোনো মতেই থামাতে পারছে না। স্নেহা রাফিনও আর কোনো কথা বলে না, কারণ জাদুয়াকে আজ প্রায় অনেকদিন পর এইভাবে হাসতে দেখছে তারা। তাই জাদুয়াকে এইভাবে হাসতে দেখে আয়েশা বেগম মুগ্ধ হয়ে জাদুয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে, এইটুকুনি বয়সে মেয়েটা অনেক দুঃখ কষ্ট সহ্য করে ফেলেছে। যেই বয়সে এভাবে হাসি খুশি থাকার কথা ছিল, সেই বয়সে মেয়েটা কত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি সব সময় যাতে আল্লাহ তোর এই হাসিটা বজায় রাখেন। হঠাৎ ডাইনিং টেবিলে আগমন ঘটে একজন অনাকাঙ্ক্ষিত পুরুষের। তাকে দেখার সাথে সাথে জাদুয়ার হাসি চিরতরে উবে যায়। অপর নিচে কোনো দিকে না তাকিয়ে খাবার খেতে মনোযোগী হয়ে পড়ে জাদুয়া, যা দেখে স্নেহা মুখ টিপে টিপে হাসছে আর জাদুয়াকে পা দিয়ে খোঁচায়। কিন্তু জাদুয়া এদিক সেদিকে কোনো দিকে না দেখে মূর্তির মতো খাওয়ায় মনোযোগী হয়ে পড়ে। জাদুয়াকে দেখে এই মুহূর্তে মনে হচ্ছে সে তার খুবই গুরুত্বপূর্ণ কর্মে মনোনিবেশ করেছে। ডাইনিং টেবিলে হাসিলকে দেখে আয়েশা বেগম চমকিত হয়ে যায়, কারণ এতদিনেও হাসিল একবারের জন্য ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বের হয়নি।
তাই হঠাৎ আজ হাসিলকে ডাইনিং টেবিলে দেখে একটু অবাক হয়ে যান আয়েশা বেগম। কিন্তু পর মুহূর্তেই এই ব্যাপারে তিনি বেশি নাক ঘাটিয়ে ভাবলেন হয়তো আজ হাসিলের হাতে সময় আছে, তাই ব্রেকফাস্ট করতে বসেছে। তাই আয়েশা বেগম আর কোনো কথা চিন্তা না করে হাসিলকে খাবার সার্ভ করে নিজ কর্মে ব্যস্ত হয়ে পড়েন। হাসিল নিজেও খাবার খাচ্ছে আর চোখে জাদুয়াকে পর্যবেক্ষণ করছে আর মনে মনে ভাবছে, আমি এরকমটা কেন করলাম? আমি ব্রেকফাস্ট করতে কেন আসলাম? আমার কি মাথা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, নাকি আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি? হাসিলের মূলত এরকমটা ভাবার কারণ হলো সে নিজ অফিসের দিকে পা বাড়াতেই জাদুয়ার মনে মুগ্ধ করে হাসির ধ্বনি কর্ণগহ্বরে পৌঁছতেই বশীভূত নেই চলে আসে ডাইনিং টেবিলে। স্নেহা রাফিনের খাওয়া শেষ হতেই স্নেহা দ্রুত বেগে উঠে জাদুয়ার উদ্দেশ্যে বলে, জাদুয়া, আমরা গাড়িতে ওয়েট করছি, তোর খাওয়া শেষ হয়ে গেলে চলে আসিস। বলেই স্নেহা রাফিন কোনো দিকে না তাকিয়ে দ্রুত সেই স্থান থেকে চলে যায়। জাদুয়া তাদের যাওয়ার দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকে, মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করার সাহস জুগিয়ে উঠতে পারছে না। ফলস্বরূপ নিজের খাওয়া থামিয়ে সেখান থেকে উঠে আসতেই একটা ভারী গম্ভীর কণ্ঠ কর্ণে প্রতিধ্বনিত হয়। সিট অন ইউর চেয়ার। আই সেড সিট অন ইউর চেয়ার। জাদুয়ার কর্ণ অবধি ধ্বনিটি পৌঁছতেই পা কেঁপে ওঠে, ফলস্বরূপ নিজের চেয়ারে বসে পড়ে। হাসিল আবার তার গম্ভীর কণ্ঠে জাদুয়াকে আদেশ করে, ফিনিশ ইউর ব্রেকফাস্ট। হাসিলের কণ্ঠ কর্ণে পৌঁছতেই জাদুয়া দিক বেদিক ভুলে কাপা কাপা হস্তে দ্রুত খাবার গলধকরণ করতে গিয়ে গলায় খাবার আটকে যায়। ফলস্বরূপ প্রচন্ড কাশি উঠে যায় জাদুয়ার। তখনই শক্তপোক্ত বলিষ্ঠ হাতে পানির গ্লাস এগিয়ে ধরে জাদুয়ার সামনে। গ্লাসটি মুখের থেকে একটু ওপরে হওয়ার দরুন জাদুয়ার নিজ হস্তে গ্লাস ধরে থাকা হাতটির নিচের নিকটে টেনে নিয়ে পানিটুকু খেয়ে নিজের কাশি থামায়। কাশি থামতেই জাদুয়া বড় একটি নিঃশ্বাস ত্যাগ করে মাথা ওঠায়, পানি দিয়ে তাকে সাহায্য করা মানুষটিকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে। মাথা উঠিয়ে জাদুয়া যাকে দেখতে পায় তাকে দেখে জাদুয়ার শ্বাস আটকে যায়। আটকে থাকা শ্বাসে জাদুয়ার দৃষ্টিতে পরিলক্ষিত হয় হাসিল ভ্রু কুঁচকে তাকিয়ে আছে কোনো একদিকে। হাসিলের দৃষ্টি অনুসরণ করে সেই দিকটায় তাকাতেই জাদুয়ার দৃষ্টিতে আসে নিচের হাত দিয়ে ধরে থাকা হাসিলের হাত। তড়িৎ বেগে নিজের হাত ছাড়িয়ে নেয় জাদুয়া হাসিলের ধরে থাকা হাতের থেকে। হাত ছুটিয়ে জাদুয়া ভয়ে ভয়ে বলে ওঠে, সরি, আই এম রিয়েলি সরি। বলেই জাদুয়া সেখান থেকে দ্রুত চলে যায়। হাসিল তখনও নির্বিকার হয়ে নিচের হাতের দিকে তাকিয়ে থাকে। জাদুয়া স্কুলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই তার নজরে আসে স্কুল ব্যাগ ছাড়াই জাদুয়া চলে এসেছে ডাইনিং টেবিল থেকে। নিজের মাথায় আলতো একটা চর বসিয়ে আবার ঘুরে পা বাড়ায় ব্যাগ আনার উদ্দেশ্যে। তখনই আকস্মিকভাবে কারো বুকের সাথে ধাক্কা লাগে, ফলস্বরূপ জাদুয়ার নাকে প্রচন্ড ব্যথা পায়। হাত দ্বারা নাক ঘষতে ঘষতে ধাক্কা খাওয়া ব্যক্তির দিকে তাকাতেই হাসিলকে দেখে নেত্রযুগল খিচে বন্ধ করে ফেলে জাদুয়া। জাদুয়াকে এইভাবে চোখ বন্ধ করতে দেখে হাসিল নিজের অজান্তেই মুচকি হাসি দিয়ে ওঠে। জাদুয়ার মুখের দিকে তাকাতেই হাসিলের নজরে আসে জাদুয়ার ব্যথাপ্রাপ্ত লাল হয়ে যাওয়া নাক। ধীরে ধীরে এগিয়ে যায় হাসিল জাদুয়ার একদম নিকটে, নিচের মাথা ঝুঁকিয়ে জাদুয়ার মুখ বরাবর করতেই হাসিলের গরম উষ্ণ নিঃশ্বাস বাড়ি খায় জাদুয়ার মুখশ্রীতে, যার দরুন জাদুয়া ভয়ে নিজের স্কুল ড্রেস দু হাতে চেপে ধরে ঠাই নেত্র খিচিয়ে বন্ধ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ হাসিল অযাচিত এক কাজ করে বসল। জাদুয়ার খিচে থাকা নেত্রের পানি তাকিয়ে থেকে লাল হয়ে যাওয়া নাকে ফু দিয়ে চলে যায় নিজ গন্তব্যে। জাদুয়া নিজের নাকে শীতল হাওয়া অনুভব করতেই তড়িৎ গতিতে চোখ খুলে ফেলে, কিন্তু সামনে কাউকে না দেখে জাদুয়া ভয় পেয়ে যায় এটা ভেবে কিসের শীতল হাওয়া অনুভব করলো জাদুয়া। বেশি চিন্তা ভাবনা না করে জাদুয়া ডাইনিং টেবিল থেকে নিচের ব্যাগ নিয়ে চলে যায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। বিকেলের দিকে সকল ভাই বোন গার্ডেন এরিয়াতে বসে মজা মাস্তিতে সময় পার করছিল। তখনই সুলতানা ভিলায় বাইকে করে কারো আসার শব্দ কর্ণে পৌঁছতেই স্নেহা সেই দিকটায় তাকাতেই পরিলক্ষিত হয় তার চিরচেনা শত্রু মিস্টার জিরাফের। তখন স্নেহা মনে মনে আওড়া, আরে এই জিরাফটা এখানে কি করছে? ভাইয়া তো বাসায় নাই, তাহলে কার কাছে এসেছে? ভাইয়া বাসায় নেই কথাটা স্নেহার মস্তিষ্কে বাড়ি খেতেই বলে ওঠে, আরে বাহ, আজ তো ভাইয়া নাই, আজ তো আমি একে শিক্ষা দিতেই পারি। আজ কাকে ডাকবা? এই ভাইয়ার চামচা। বলে স্নেহা চলে যায় সাব্বিরের সামনে। সাব্বির সুলতানা ভিলায় প্রবেশ করার জন্য পা রাখতে স্নেহা সাব্বিরের সামনে দু হাতে মেলে দাঁড়িয়ে বলে,
কি চাই এখানে মিস্টার জিরাফ? আজ ভাইয়া নেই, কেন এসেছেন? স্নেহার প্রশ্নে সাব্বির ভ্রুকুটি করে তাকিয়ে বলে, আচ্ছা, আপনার প্রবলেমটা কি একটু বলবেন? আপনার গায়ে পড়া স্বভাবটা কি একটু চেঞ্জ করতে পারেন না? সাব্বিরের এইরূপ কথায় স্নেহা রেগে গিয়ে বলল। আপনি কি আমাকে অপমান করলেন? সাব্বিরের প্রশ্নে স্নেহা ক্ষেপে গিয়ে বলল, অবশ্যই আছে। সাব্বিরের প্রত্যুত্তরে স্নেহা চিৎকার করে বলল, দাঁড়ান আপনি, আজ আমি আপনার মাথা ফাটাবো। বলে স্নেহা এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খোঁজে ব্যস্ত হয়ে পড়ল। এই ফাঁকে সাব্বির হাসিলের কক্ষে চলে যায় প্রয়োজনীয় একটা ফাইল আনতে, যেটা আজকের মিটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। স্নেহা নিজের পেছনে সাব্বিরের উপস্থিতি দেখতে না পেয়ে প্রচন্ড ক্ষেপে যায়, কিন্তু গেটের সামনে সাব্বিরের বাইক দেখতে পেয়ে বুঝতে পারে সাব্বির বাড়ির ভেতরে আছে। তাই রেগে বাড়ির ভেতরে পা রাখার উদ্দেশ্যে পা বাড়াতে আকস্মিক একটা ভাঙা কাচের টুকরোয় পা পড়তেই মা বলে চিৎকার দিয়ে বসে পড়ে স্নেহা। সাব্বির সেখান দিয়ে যাবার সময় স্নেহার চিৎকার কানে পৌঁছতেই চলে যায় স্নেহার সামনে। স্নেহা তখনও যন্ত্রণায় চোখ বন্ধ করে পা চেপে ধরে কান্না করেই যাচ্ছে। হঠাৎই স্নেহা নিজেকে শূন্যে অনুভব করতেই চোখ খুলে তাকায়, তখনই চোখের সামনে ভেসে ওঠে সাব্বিরের মুখমণ্ডল, যা দেখে স্নেহা ছটফট করতে থাকে নিচে নামার জন্য। সাব্বির নিজের ভারসাম্য ঠিক রাখার জন্য স্নেহাকে শক্ত করে চেপে ধরে বলে, আর একটু যদি নড়াচড়া করো তাহলে আই সোয়ার ফিক্কার মেরে কোল থেকে ফেলে দিব। সাব্বিরের হুমকিতে স্নেহা ভয় পেয়ে চুপ হয়ে যায়। সাব্বির স্নেহাকে বসিয়ে দিয়ে স্নেহার পাটা নিজের হাঁটুর উপর রেখে আলতো হাতে ঢুকে যাওয়া কাচের টুকরোটি বের করে। স্নেহা এই প্রথমবার সাব্বিরকে এতটা নিকট থেকে দেখছে আর মনে মনে ভাবছে, লোকটা এতটাও খারাপ না, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। বলতেই স্নেহার হার্ট দ্রুত গতিতে বিট করা শুরু করে। তখনই স্নেহা নিজের বক্ষ পিঞ্জরটা চেপে ধরে। তা দেখে সাব্বির প্রশ্ন করে। আপনি ঠিক আছেন? সাব্বিরের প্রশ্নে স্নেহা নিজেকে স্বাভাবিক করে প্রত্যুত্তর করে, আচ্ছা, আপনি আমাকে আপনি করে বলেন কেন? আপনি জানেন না আমি আপনার থেকে অনেক ছোট? স্নেহার প্রশ্নে সাব্বির বলে, আমি জানি আপনি আমার থেকে অনেক ছোট, কিন্তু আপনি কি তা মানেন? মানে? মানে আপনি আমার সাথে যেরূপ ব্যবহার করেন তাতে তো মনে হয় না আপনি আমাকে বড় মনে করেন, তাই বললাম আর কি। সাব্বিরের কথায় স্নেহার কিছুটা লজ্জা বোধ হলো, মনে মনে ভাবল, আমি কি সত্যি খুব বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি ওনার সাথে? স্নেহার ভাবনার মাঝেই সাব্বির বলে উঠল, নিন, আমার রুমাল দিয়ে বেঁধে দিলাম আপাতত, অবশ্যই ড্রেসিং করিয়ে নেবেন, আর তা না হলে ইনফেকশন হয়ে যাবে। বলেই সাব্বির নিজে গন্তব্যে চলে যায়। সাব্বিরের যাওয়ার দিকে তাকিয়ে একধানে তাকিয়ে থাকে স্নেহা। আজ হঠাৎই কেন জানি এই লোকটাকে স্নেহার খুব ভালো লাগছে। এক নিমিষেই সকল রাগ অভিমান ভেঙে কুড়িয়ে গেছে এই লোকটার প্রতি। হাসিল সুলতানা ভিলায় ফিরে নিজের মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে কাউকে দেখতে না পেয়ে চলে যায় নিজ কক্ষে। ফ্রেশ হয়ে ডিনারের উদ্দেশ্যে এসে ডাইনিং টেবিলে বসতেই শুনশান নীরবতা ছেয়ে যায় সেখানে। হাসিল নিচের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে জাদুয়ার পানে চেয়ে সুলতানা খানকে উদ্দেশ্য করে বলে, দাদি, কাল বিকেলে যেন কোনো মেয়েকে ভিলা থেকে বের হতে না দেখি। কেন? কাল একটা মিটিং রেখেছি, আর যারা আসবে তারা কিন্তু খুব একটা ভালো মানুষ না, তাই আমি যাতে কাল কাউকে তারা না যাওয়া অবধি বের হতে না দেখি। বলেই হাসিল সেখান থেকে চলে যায়। সুলতানা খান হাসিলকে ডেকে বলে, খেয়ে যা, না খেয়ে চলে যাচ্ছিস কেন? ক্ষুধা নেই। বলেই হাসিল চলে যায়। সুলতানা খান জানে হাসিল একবার যখন না বলেছে তখন আর কোনো মতেই খাবে না, তাই তিনি আর কোনো কথা বাড়ালেন না। অন্যদিকে স্নেহা কিছুক্ষণ হাসিলের যাওয়ার পানে তাকিয়ে থেকে সোহানাকে ফিসফিসিয়ে বলে, আপু, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? কি? ভাইয়া কিন্তু সম্পূর্ণ কথাটা জাদুয়ার দিকে তাকিয়ে বলেছে। মনে হলো এখন তিনি যে কথাগুলো বলেছেন তা একমাত্র জাদুয়াকে শোনানোর জন্য বলেছে। স্নেহার কথা শুনে সোহানা স্নেহার মাথায় ঠাস করে একটা জ্বর বসিয়ে দিয়ে বলে, তোর মাথা, এই সকল আলতু ফালতু কথা বলা বন্ধ করে খাওয়াই মন দে। স্নেহা সোহানার কথায় নিচের মাথা ডলতে ডলতে মুখ ভেঙে নিচের খাওয়ায় মন দেয়।
সেই দিনটা কেটে যায় সকলের হাসিতে খুশিতে। আগামীকালের চিন্তা আমরা কেউ কখনোই করি না। সামনে আমাদের সাথে কি ঘটবে বা কি ঘটতে পারে তা থেকে আমরা সর্বদাই নির্বোধ থাকি। ওই যে কথা আছে না, মানুষ যদি জানতো ওই স্থানে গেলে তার বিপদ ঘটবে তাহলে সে আর যাইতো। যাই হোক, সে আর কখনোই সেই স্থানে যেত না। তেমনি জাদুয়া যদি জানতো সামান্য একটি ভুলের জন্য তাকে এত বড় শাস্তি পেতে হবে তাহলে সে কখনোই সেখানে যেত না। পরের দিন বিকেলে কিছু পুরুষের আগমন ঘটে সুলতানা ভিলায়। হাসিল তাদের সাথে তার ব্যবসায়িক আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে। তখনই রাফিন পুলের পাশে খেলতে থাকার দরুন আকস্মিকভাবে তার হাত থেকে খেলার বলটি পড়ে যায়। অনেকক্ষণ চেষ্টা করার পরেও কোনো মতেই সে বলটি উঠাতে পারেনি, তাই রাফিন চলে যায় কারো কাছ থেকে সাহায্য চাওয়ার উদ্দেশ্যে। তখনই রাফিনের চোখ যায় ড্রয়িং রুমে থাকা জাদুয়ার দিকে। রাফিন আর কাউকে না খুঁজে চলে যায় জাদুয়ার কাছে সাহায্য চাইতে, কিন্তু জাদুয়া রাফিনকে বলে, রাফিন, কাল ভাইয়া সকলকে বাইরে যেতে না করেছে। এখন আমি গেলে উনি যদি রাগ করে তাহলে? জাদুয়ার কথায় রাফিন মুখ ভার করে গাল ফুলিয়ে বসে পড়ে, যা দেখে জাদুয়ার ভীষণ খারাপ লাগে। তাই সে রাফিনের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, আচ্ছা চলো, আমি দেখি কি করা যায়। জাদুয়ার কথায় রাফিন খুশি হয়ে জাদুয়াকে নিয়ে যায় পুলের সামনে। জাদুয়া বলটির অবস্থান পর্যবেক্ষণ করে একটি লাঠি নিয়ে আসে, যা দ্বারা বলটিকে কাছে আনা সম্ভব হবে। লাঠি দিয়ে বলটি আনার উদ্দেশ্যে হাত বাড়াতেই জাদুয়ার অজান্তেই লাঠির সাথে বেঁচে তার শরীরে জড়ানো ওড়নাটি ঢিলে হয়ে ঝুলে পড়ে। জাদুয়ার পরিহিত কামিজের গলাটি বড় হওয়ার ফলস্বরূপ বক্ষ বিভাজনের কিছুটা অংশ পরিলক্ষিত হয়। হাসিলের নিজের ব্যবসায়িক কাজ নিয়ে আলোচনার মাঝে পরিলক্ষিত হয় সেখানে উপস্থিত একটি ছেলের দৃষ্টি, যেই দৃষ্টিতে স্পষ্ট কামুকতার ছাপ পরিলক্ষিত। হাসিল ছেলেটির দৃষ্টি অনুসরণ করে তাকাতেই আগ্নেয়গিনীর লাভার ন্যায় ফুঁসে ওঠে। প্রচন্ড ক্রুদ্ধ হয়ে নিজের হস্ত দুটো শক্তভাবে মুষ্টিবদ্ধ করে হাসিল সাব্বিরের উদ্দেশ্যে বলে, সাব্বির সবাইকে সসম্মানে তাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। হাসিলের কথায় সেখানে উপস্থিত সকলে হক চুকিয়ে যায়। প্রত্যেকেই বলে ওঠে। কথা সম্পূর্ণ করতে না দিয়ে হাসিল নিজের হাতের তালু দেখিয়ে তাকে চুপ করিয়ে সাব্বিরের উদ্দেশ্যে আবার বলল, সাব্বির, তুই শুনতে পাসনি আমি কি বলেছি? হাসিলের কথার গাম্ভীর্যতা দেখে সাব্বির বুঝতে পারে বড়সড় কিছু একটা হয়েছে। তাই সাব্বির সকলকে নিয়ে চলে যায় সেখান থেকে। কেউ আর কোনো কথা না বলে চলে যায় সাব্বিরের সাথে। সাব্বির নিচের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে এক ধ্যানে চলে যাওয়া একটি ছেলের দিকে। তারপর সেখান থেকে হাসিল প্রচন্ড ক্ষিপ্ত হয়ে অগ্নিশর্মার রূপ নিয়ে চলে আসে জাদুয়ার কাছে। জাদুয়া হাসিলকে দেখি ভয়ে কেঁপে ওঠে, কেমন যেন খ্যাপাটে লাগছে হাসিলকে। জাদুয়া এখন অবধি হাসিলকে এত রাখতে কখনোই দেখেনি। জাদুয়া ভয় ভয় সেখান থেকে চলে আসতে যাবে, তখনই হাসিল এক টানে জাদুয়ার পরিহিত ওড়নাটা টেনে ফেলে দিয়ে গর্জে উঠে বলে, যে ওড়না দ্বারা নিজের লজ্জাস্থানে হেফাজত করতে না পারিস, সেই ওড়না পরার কোনো মানেই হয় না। হাসিলের কথা শুনে জাদুয়া ভয়ে নিজের দুহাত বুকের উপর রেখে চেপে ধরে বলে ওঠে, কি করছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? হাসিল কোনো কথা না বলে জাদুয়ার গালে পরপর কয়েকটি চড় বসিয়ে দেয়। জাদুয়া হাসিলের কড়া আঘাতে নিজেকে সামলাতে না পেরে পড়ে যায় নিচে। ফলস্বরূপ ওষ্ঠ কেটে রক্ত বেরিয়ে আসে এবং হাঁটুতে প্রচন্ড ব্যথা পায়, যার দরুন জাদুয়া কোনো মতেই উঠে দাঁড়াতে সক্ষম হচ্ছে না। এই সকল ঘটনা দেখে রফিন ভয়ে সকলকে ডাকতে চলে যায়। জাদুয়া ব্যথায় কান্না করতে করতে হাসিলকে প্রশ্ন করে, ভাইয়া, আপনি ওকে কেন মারছেন? আমি কি করেছি? জাদুয়ার প্রশ্নে হাসিল আরো খেপে গিয়ে জাদুয়ার চুল ধরে তার করিয়ে বলে, ভাই, আমি তোর কোন জন্মের ভাই রে? আমি কি কখনো তোকে বোন বলে ডেকেছি? নষ্টা মেয়ে কোথাকার! বলেই হাসিল আবার জাদুয়ার গালে চড় কষিয়ে দেয়। এবার জাদুয়ার টাল সামলাতে না পেরে বাড়ি খায় সামনে থাকা দেয়ালের সাথে। ফলস্বরূপ মাথা ও নাক থেকে গড় করিয়ে বেরিয়ে আসে লোহিত রক্ত। জাদুয়া ব্যথায় নিজের মাথায় হাত দিতেই হাত অনুভূত হয় তরল জাতীয় কিছু। নিজের হাতটি সামনে ধরতেই রক্ত দেখে উচ্চ স্বরে কেঁদে ওঠে জাদুয়া। কিন্তু আজ যেন হাসিলের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে আবার জাদুয়াকে নিচের দিকে ঘুরিয়ে নিচের বলিষ্ঠ হাত দ্বারা জাদুয়ার গলা চেপে ধরে বলতে থাকে, তোরা নারীরা এত সস্তা কেন রে? যাকে তাকে নিজের শরীর দেখিয়ে বেড়াস। এতই যখন শরীরের জ্বালা, তখন দেহ ব্যবসাও করতে পারিস, এতে টাকাও পাবি। আর হাসিলের কথায় জাদুয়া নিচের ব্যথা ভুলে প্রাণ চেপে ধরে চিল্লিয়ে বলে ওঠে, ছি, আপনি এতটা জঘন্য মানুষ! আপনি কি করে এ ধরনের কথা
কোনো মেয়েকে বলতে পারেন? জাদুয়ার কথায় হাসিল আরো ক্ষেপে গিয়ে আগ্নেয়গিরির লাভার নেয় রূপ ধারণ করে জাদুয়ার গালে আবার আঘাত করতে থাকে আর বলে, আমি তোকে বাড়ি থেকে বের হতে বারণ করেছি না, তারপরেও কেন হলি? বলেই জাদুয়ার চুল মুষ্টিবদ্ধ করে নিজের দিকে ঘুরিয়ে বলে, যেই শুনেছিস পুরুষ মানুষ এসেছে অমনি ধেই ধেই করে চলে আসলি নিজেকে খোলামেলা ভাবে উপস্থাপন করতে, তাই না? জাদুয়ার হাসিলের বলা কোনো কথাই বোধগম্য হচ্ছে না। কি করে হবে? জাদুয়া যে নিচের চারদিকে এখন অন্ধকার দেখছে, তারপরেও নিজের শরীরের শক্তি চুকিয়ে হাসিলকে ধাক্কা মেরে বৃথা সরানোর চেষ্টা করে বলে, আমি এরকম মেয়ে না, চুপ করুন আপনি। বলেই কান্না করে উঠল জাদুয়া। হাসিল নিচু জায়গা থেকে বিন্দু পরিমাণেও নড়ল না, বরং জাদুয়ার ধাক্কায় আরো খেপে গিয়ে জাদুয়ার গলা শক্ত করে চেপে ধরে বলল, তোর সাহস কি করে হলো আমাকে ধাক্কা দেওয়ার? এই তাসাওয়ার আবরার হাসিলের শরীরে আজ পর্যন্ত কেউ টাচ করার সাহসও পায়নি, আর তুই এসেছিস ধাক্কা দিতে? বলেই হাসিল আরো জোরে জাদুয়ার গলা চেপে ধরল। জাদুয়া নিচের শরীরে করা অত্যাচার আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে নিচের শরীরের ভর ছেড়ে দিতেই সুলতানা খান দৌড়ে এসে জাদুয়াকে জড়িয়ে ধরে। জাদুয়ার দিকে তাকাতেই হু হু করে কেঁদে ওঠে সুলতানা খান। জাদুয়ার এহেন হালাত দেখে বাড়ির সকলেই জাদুয়ার এরূপ হালাত দেখে আটকে ওঠে। স্নেহা সোহানা জাদুয়ার মাথার কাছে বসে বারবার জাদুয়াকে ডাকতে থাকে, কিন্তু জাদুয়া কারো কথারই কোনো প্রকার সাড়া দিচ্ছে না দেখে সুলতানা খান রেগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে হাসিলকে সজোরে একটি চর বসিয়ে দেয়, যা দেখে সেখানে উপস্থিত সকলেই ভয় পেয়ে যায়। সুলতানা খান হাসিলের দিকে তর্জনী আঙ্গুল তাক করে প্রশ্ন করে তুমি কোন অপরাধে এইভাবে ওকে মেরেছো? অপরাধ বাদ দাও, তুমি কোন অধিকারে ওর গায়ে হাত দিয়েছো? গিভ ইউ দ্য রাইট। সুলতানা খানের প্রশ্নে হাসিল করছে ওঠে ক্ষিপ্ত ধ্বনিতে শুধালো, যার যেটা প্রাপ্য আমি তাকে সেটাই বুঝিয়ে দিয়েছি। আই ডোন্ট থিঙ্ক এতে অধিকারের কোনো প্রয়োজন আছে। হাসিলের প্রত্যুত্তরে সুলতানা খান তিক্ত মেজাজে কিছু প্রতিধ্বনিত করার পূর্বেই হাসিল নিজ হস্তে তালুক দ্বারা সুলতানা খানকে থামিয়ে বলে, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনি ওয়ার্ড এনিমোর। বলেই সেই স্থান ত্যাগ করে চলে যায়। এতক্ষণ যাবৎ সাব্বির নির্বোধ হয়ে অকপটের ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিল। জাদুয়ার অচেতন অবস্থার এহেন হালাত দেখে তার কিছুটা বোধগম্য হলেও এখানে কি হতে পারে। সাব্বির, যা ওর চোখ মুখের বাঁধন খুলে দে। হাসিলের এইভাবে চলে যাওয়া দেখে আয়েশা বেগম অনবরত হাসিলকে পিছু ডাকতে শুরু করে, কিন্তু হাসিল কারোটাকে কোনো প্রকার তোয়াক্কা না করে নিজ গন্তব্যে চলে যায়, যা দেখে সাব্বির ও হাসিলের পিছু পিছু চলে যায়। সুলতানা খান আয়েশা বেগমকে উদ্দেশ্য করে বলেন, আয়শা, থামো, ওকে আর ডাকতে হবে না। ওর যেখানে মন চায় সেখানে যাক। ওরও বোঝা উচিত ও আজ যেটা করেছে সেটা একদমই ঠিক করেনি। কিন্তু মা, আপনি তো হাসিলকে চেনেন, ওর রাগ খুবই ভয়ঙ্কর। রাগের মাথায় যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে। ওকে যা করার করতে দাও, বলেই অন্যদের সাহায্যে জাদুয়াকে নিয়ে ভেলার ভেতর চলে যায়। হাসিল নিজ বাড়িতে ওঠে, রুদ্র মূর্তি ধারণ করে ক্ষিপ্র মেজাজে কাউকে ফোনের মধ্যে কিছু একটা বলেই লিখে দেয়। হাসিলের এহেন রূপ দেখে সাব্বির ঘাবড়ে গিয়ে প্রশ্ন করল, ভাই, তুই কাকে ফোন দিচ্ছস আর কোথায় যাচ্ছিস? সাব্বিরের প্রশ্নে হাসিল কোনো প্রকার প্রত্যুত্তর না করে ফুল স্পিডে গাড়ি ছেড়ে চলে যায় নিজ গন্তব্যস্থল। সুলতানা ভিলায় আগমন ঘটেছে তাদের পারিবারিক চিকিৎসকের। জাদুয়াকে ভালো মতো পর্যবেক্ষণ করে ব্যথা পাওয়া স্থানে ব্যান্ডেজ করে জাদুয়ার বাম হাতে স্যালাইন পুশ করে কিছু ঔষধ লিখে দেয় সুলতানা খানের উদ্দেশ্যে। তখনই জাদুয়া অচেতন অবস্থায় ছটফট করে ওঠে, তা দেখে জাদুয়ার পক্ষে উপস্থিত সকলেই ঘাবড়ে যায়। তৎক্ষণাৎ সুলতানা খান জাদুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে ভয়ার্থক দৃষ্টি চিকিৎসকের দিকে তাক করে প্রশ্ন করে, ডক্টর, ও এমন করছে কেন? সুলতানা খানের প্রশ্নে ডক্টর সাথে সাথে জাদুয়ার স্যালাইনে একটি ইনজেকশন পুশ করে দেয়। ফলস্বরূপ কিছুক্ষণের মধ্যেই জাদুয়া শান্ত হয়ে যায়। ডক্টর একটি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে সুলতানা খানের উদ্দেশ্যে বলে, দেখুন মিসেস খান, আজকে হওয়া অ্যাক্সিডেন্টটা খুবই খারাপ প্রভাব ফেলেছে আপনার নাতির উপর। ফলস্বরূপ সে অচেতন অবস্থায় ভয়ে প্যানিক করেছে। তাই আমি আপনাকে সাজেস্ট করব, যার দরুন এই হালত হয়েছে তার থেকে ওকে দূরে দূরে রাখার চেষ্টা করবেন। ডক্টরের প্রত্যুত্তরে সুলতানা খান শুধরায়, ঠিক আছে ডক্টর,
আপনি যা বলছেন আমি সেই মোতাবেকই কাজ করব। কিন্তু ডক্টর, জাদু আর জ্ঞান ফিরছে না কেন? সুলতানা খানের প্রশ্নের প্রত্যুত্তরে ডক্টর বললেন, ডোন্ট ওয়ারি, আমি ওকে ঘুমের ইনজেকশন পুশ করেছি, তাই এখন ঘুমোচ্ছে। সময় মতন জ্ঞান ফিরে আসবে। তখনই আয়েশা বেগম ডক্টরের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, ডক্টর, ভয়ের কোনো কারণ নেই তো? না না, আপাতত সব কিছু ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। বলেই ডক্টর সুলতানা ভিলা ত্যাগ করলেন। ডক্টরের কথায় সকলে স্বস্তি বোধ করল। সূর্যাস্তের সাথে অপরাহ্নের পরিসমাপ্তি ঘটে, ধরণীতে আগমন ঘটে গোধূলি লগ্নের। হাসিলের গাড়ি এসে থামে ঘন একটি ভয়ঙ্কর জঙ্গলের সামনে, যা দেখে সাব্বির চমকিত নয়ন তাক করে হাসিলের পানে। কিন্তু তাতে কোনো ভাবান্তর দেখা গেল না হাসিলের মধ্যে। সে খুব শান্ত অথচ ভয়ঙ্কর ভঙ্গিতে গাড়ি থেকে বের হয়ে যায়। হাসিলের এহেন কর্মে সাব্বির কিছুটা হলেও আন্দাজ করতে পারে এটা তালবৈশাখী ঝড় হওয়ার পূর্ব লক্ষণ। তাই সে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে পিছু নিল হাসিলের। হাসিল ঘন জঙ্গল পেরিয়ে হাঁটছে কোনো কাঙ্ক্ষিত বন্ধুদের উদ্দেশ্যে। এক তো গোধূলি লগ্ন, তার উপর জঙ্গল দিয়ে এতটাই ঘন যার ধরুন কোনো কিছু ভালো মতো ঠাউর করা যাচ্ছিল না। তাদের নেয়া প্রতিটি পদক্ষেপে জঙ্গলে থাকা শুকনো পাতাগুলো ভয়ঙ্কর শব্দে প্রতিধ্বনিত হচ্ছিল, যার ফলে সাব্বিরের সর্বাঙ্গে হাড়হিম করা শীতল হাওয়া বয়ে গেল। সাব্বির কাপা কাপা হাতে নিজের ফোনের ফ্ল্যাশলাইটটি অন করে হাসিলের পেছু নিল। এই প্রথম সাব্বিরের কাছে হাসিলকে অদ্ভুত ঠেকল। কিছুক্ষণ পদচারণের পর তারা এসে থামলো পুরনো একটি শ্যাওলা পড়া ভাঙা বাড়ির সামনে। কেউ হয়তো ধারণাও করতে পারবে না এই গভীর অরণ্য থাকা এই অদ্ভুত বাড়িটির কথা। সাব্বিরের কিছুই বোধগম্য হচ্ছে না কেন হাসিলের আগমন ঘটলো এখানে। আজ যেন সাব্বিরের অবাক হওয়ার দিন। সে কোনো মতেই নিজের অবাকতার রেশ কাটিয়ে উঠতে পারছে না। সাব্বিরের অবাকতার মাঝে হাসিল প্রবেশ করে সেই বাড়িটিতে। সাব্বিরও কোনো সময় পায় না, করে চলে যায় বাড়িটির মধ্যে অবস্থিত একটি কক্ষে, যেখানে হাসিলের পদচারণ করেছে। অন্ধকার আচ্ছন্নতায় ঘিরে রেখেছে সম্পূর্ণ কক্ষ, যা দেখে সাব্বির মনে মনে আওড়ায়। এই বাড়িটি যদি কেউ দেখে তাহলে ভাববে এখানে হয়তো যুগ যুগ ধরে ভূতপ্রেত আরামে সংসার করে যাচ্ছে, কিন্তু হঠাৎ কোনো মানুষ আগমন ঘটেছে তাতে সুখের সংসার ফাটল ধরাতে। কথাটি বলতেই সম্পূর্ণ কক্ষ জুড়ে পরিস্ফুটিত হয় লাইটের আলো, যার দরুন স্পষ্ট হয় সবকিছু। সাব্বির চোখ ঘুরিয়ে তাকাতেই চোখ হাত মুখ বাঁধা অবস্থায় থাকা ব্যক্তিটিকে দেখে ঘাবড়ে গিয়ে হাসিলের পানি নেত্র তাক করে। হাসিল তখনও ভাবলেশীনভাবে তাকিয়ে আছে অর্ধজ্ঞানে থাকা ব্যক্তিটির পানে, যার দরুন সাব্বির বুঝতে পারে এই ব্যক্তির এখানে উপস্থিতি সব হাসিলের জন্যই। তখন হাসিল সাব্বিরের উদ্দেশ্যে বলে, মিস্টার খান, আপনি আমাকে বাঁচাতে এসেছেন। জানেন আমি কি ভয়টাই যে পেয়েছিলাম। কারা যেন আমার হাত মুখ বেঁধে এখানে নিয়ে এসে খুব মেরেছে। থাক সে কথা, আগে আপনি আমার হাত পায়ের বাঁধন খুলে দিন দ্রুত, আর তা না হলে ওরা আবার চলে আসবে। আসবে না। হাসিল প্রত্যুত্তর করে। হাসিলের প্রত্যুত্তরে লোকটি ভ্রুকুটি করে বলে, আসবে না মানে? আপনি কি করে জানেন? ওয়েট আ মিনিট, আপনি কি করে জানেন আমি এখানে? লোকটির প্রশ্নে হাসিল নিচের মধ্যে একটি কুটিলতার হাসির রেখা টেনে লোকটির একদম নিকটে চলে যায়। বেঁধে থাকা চেয়ার দুটির হাত তুলে নিজ হস্তের ভর রেখে লোকটি কর্ণবরাবর নতজানু হয়ে বলে, বিকজ আই এম দ্য ওয়ান হু ব্রিং ইউ হিয়ার। হাসিলের প্রত্যুত্তরে লোকটি ভয়ে কেঁপে উঠে প্রশ্ন করে, কে কেন? আমি কি করেছি? লোকটির প্রশ্নে হাসিল উচ্চস্বরে ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে, বলে, কি করেছিস? তুই খুবই ভয়ঙ্কর অপরাধ করেছিস। তুই খান বাড়ির মেয়েদের ওপর তোর ওই লোলুপ দৃষ্টি তাক করেছিস। খুবই বাজেভাবে নিজের আকাঙ্ক্ষা জাহির করেছিস কারো দেহে। কি করে তোকে ছেড়ে দেই বল? তুই তো আমার রুহতে হাত। বাকি কথাটুকু না বলে এগুলোই কি যথেষ্ট না তোকে শাস্তি দেওয়ার জন্য? হাসিলের প্রত্যুত্তরে সাব্বিরের এখন সবকিছু পরিষ্কারভাবে বোধগম্য হচ্ছে। হাসিলের এরূপ ভাব ধারণ করার কারণ কখনোই হাসিলের গর্জে ওঠা বাণী লোকটির কর্ণকোহরে পৌঁছতেই ভয়ে ভয়ে বলে ওঠে, মিস্টার খান, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি কি। আপনি আমার বাবার ক্ষমতা সম্পর্কে খুব ভালো করেই জানেন। আমার যদি কিছু হয় তাহলে কিন্তু আপনিও ছাড় পাবেন না। আর তাছাড়া আমার কিছু হলে আপনারই অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমাদের প্রজেক্টটি কিন্তু আমার অনুস্ফূর্তিতে
বন্ধ হয়ে যাবে। এখন কিন্তু আপনি অনেক বড় লসের সম্মুখীন হবেন। লোকটির কথায় সাব্বির ও হাসিলের কর্ণকুহরের সামনে এসে বলে, হাসিল, উনি কিন্তু ঠিক কথাই বলেছেন। এতে আমাদের সত্যি অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। সাব্বিরের কথায় হাসিল ভয়ঙ্কর ভাবে গর্জে উঠে বলে। ডু ইউ থিঙ্ক আই কেয়ার? হাসিলের গর্জনে লোকটি কেঁপে উঠে মনে মনে বলে, এ যা, মানুষ তাতে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, উল্টো নিজের জীবনটাই হারাতে হবে। তার চেয়ে বরং ভেবে উচ্চ শব্দে হাসিলকে বলে, মিস্টার খান, আমার ভুল হয়ে গেছে। আমার নিজের চোখে সংযত করার দরকার ছিল, কিন্তু যেটা হয়ে গেছে তার জন্য এখন কিছু করলেও তো কোনো লাভ নেই বলুন। আপনি বরং আমাকে মাফ করে দিন, এরকমটা আর কখনোই হবে না। লোকটির কথায় হাসিলের উচ্চস্বরে হেসে বলে, সেটা আমিও জানি, এরকমটা হওয়ার জন্যই তো তোর চোখই থাকবে না। হাসিলের ধ্বনিতে লোকটি শিউরে উঠে কাঁপা কাঁপা কণ্ঠে বলে। মানে? লোকটির প্রশ্নে হাসিল কার উদ্দেশ্যে প্রশ্ন করে বলে, নিয়ে আয়। বলার সাথে সাথে অন্য কক্ষ থেকে একটি লোক নিজের হাতে করে দুটি গরম লৌহদণ্ড এনে হাসিলের হস্তে ধরিয়ে দেয়। তা দেখে বন্দি দশায় থাকা লোকটি ভয়ে চিৎকার করে বলে ওঠে, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ প্লিজ। আমি কথা দিচ্ছি আজকে ঘটে যাওয়া ঘটনা কোনো দিন আমি কাউকে বলবো না, দয়া করে আমাকে ছেড়ে দিয়ে। লোকটির করা প্রতি মিনতিতে হাসিলের পাথরের ন্যায় হৃদয় গলল না বিন্দু পরিমাণ। ছোটার জন্য লোকটির করা অনবরত ছটফটানির মধ্যেই হাসিল নিজ হস্তে থাকা লৌহদণ্ডটা দুটি তীব্র বেগে বসিয়ে দিল লোকটির দুই নেত্রে। লোকটি ব্যথার আর্তনাদে করুণ স্বরে চিৎকার করে উঠল। তখনই হাসিল লোকটির জিভ একটানে কেটে দিল ধারালো ছুরির মাধ্যমে। গড়গড়িয়ে লোহিত রক্তের ধারায় ভিজে গেল লোকটির সর্বাঙ্গ। হাসিল নিজের হাতে থাকা ধারালো ছুরির মাধ্যমে লোকটির হাত শক্ত করে চেপে ধরে এক এক করে দুই হস্তের সবকটি আঙ্গুল কেটে দিল। জিভ কেটে দেওয়ার দরুন লোকটি ব্যথায় আর্তনাদ ছাড়া অন্য কোনো ধ্বনি বের করতে পারলো না নিজ মূর্তিতে। ব্যথার অসহনীয় যন্ত্রণা আর সহ্য করতে না পেরে লোকটি অর্ধেক মৃত অবস্থায় অর্ধ মৃত মানুষের ন্যায় অচেতন হয়ে পড়ল। তখনই হাসিল সেখানে উপস্থিত কিছু ছেলেকে বলল, একে নিয়ে গভীর অরণ্যে ফেলে দিয়ে আয়। যদি ভাগ্য ভালো হয় তাহলে বেঁচে যাবে, আর খারাপ হলে জঙ্গলি জন্তুর পেটে যাবে। বলেই হাসিল একটি রুমালের সাহায্যে নিজ হস্ত মুছতে মুছতে চলে যায় নিজ গাড়ির উদ্দেশ্যে। এতক্ষণে ঘটে যাওয়া সকল ঘটনা দেখে হতবিহ্বল হয়ে অকপটভাবে দাঁড়িয়ে থেকে সাব্বির মনে মনে ভাবে, এ আমি কাকে দেখছি? ও কি সত্যি তাসাওয়ার আবরার হাচিল? এতদিন যাবৎ আমি ওর সাথে আছি, এত নির্দয় ভাবতেও হাচিল কখনো কাউকে মারেনি, তাহলে আজ কেন? আর সামান্য কোনো নারী জড়িত কারণে ও কাউকে মারার মতো মানুষ নয়। নারী ঘটিত কোনো কাজ আজ অবধি হাচিল নিজের মাথা ঘামায়নি, তাহলে আজ কেন? উফ, আমি আর কিছুই ভাবতে পারছি না। এরূপ চিন্তা ভাবনার মাঝেই ডাক পড়লো হাসিলের। সাব্বির, তুই কি যাবি নাকি তোকে রেখেই চলে যাব? হাসিলের ডাকে সম্বিত ফিরে পায় সাব্বির। দ্রুত পদচারণে গিয়ে গাড়িতে বসতেই সাব্বিরের করুণ হালত দেখে হাসিল সহ গাড়ি চালায় নিজ গন্তব্যের উদ্দেশ্যে। সাব্বির তখনও নির্বাক। সাব্বিরের নিজের নির্বাকতা কাটিয়ে নিজ বক্ষে সাহস সঞ্চয় করে হাসিলকে প্রশ্ন করে, ভাই, তুই কি জাদুয়ারকে অপছন্দ করিস? সাব্বিরের প্রশ্নে হাসিল তৎক্ষণাৎ গাড়িতে ব্রেক কষে ভ্রুকুটি করে সাব্বিরের পানে তিক্ত দৃষ্টিতে তাকিয়ে উচ্চস্বরে এসে গম্ভীর কণ্ঠে শুধায়, তোর কি মনে হয় আমি পাগল হয়ে গেছি? এই তাসওয়ার আবরার হাসিলের এতটা খারাপ দিন আসেনি যে কারো প্রেমে পড়বে। তাহলে ভাই তুই সামান্য কর্মের জন্য সম্পূর্ণ কথা বলার পূর্বেই হাসিল গম্ভীর কণ্ঠে বলল, সাব্বির, তুই ভুলে যাচ্ছিস আমি কারোর প্রশ্নের উত্তর দেওয়ায় স্বাচ্ছন্দ্য বোধ করি না। আর তুই যদি অহেতুক প্রশ্ন করার অভ্যাসটি পরিবর্তন না করতে পারিস তাহলে আমি বলবো এখনো সময় আছে, আমার থেকে দূরে চলে যা। বলেই হাসিল নিজ ফ্ল্যাটের উদ্দেশ্যে পা বাড়ায়। তখনই সাব্বির বলল, ভাই সরি, আর কখনো তোকে অহেতুক প্রশ্ন করব না। কিন্তু ভাই, তুই কি সুলতানা ভিলায় যাবি না? না। বলেই প্রস্থান করে হাসিল। সাব্বির হাসিল যাওয়ার পানে তাকিয়ে বেড়বেড়িয়ে বলল, ভাই, তুই এই মেয়েকে শুধু পছন্দই না, নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ ভাবতে শুরু করেছিস। কিন্তু এইটা সত্যি, তুই কোনোভাবেই মানতে চাইছিস না। আমার এখন খুব চিন্তা হচ্ছে ভাই।
তুই যখন নিজের অনুভূতি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হবি তখন কি হবে? আজ আজ তোর যে রূপ দেখছি, সামান্য এই মেয়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাতেই তুই যা হালাত করেছিস ওই লোকের, তাতে আমার ওইটুকুনি মেয়ের জন্য চিন্তা হচ্ছে। আর যা করেছিস তুই জাদুয়ার সাথে, তাতে তো সে তোকে আরও ঘৃণা ও ভয় পাবে। তার দৃষ্টিতে তোর প্রতি ভয় ঘৃণা সহ্য করতে পারবি তো? সাব্বির প্রশ্নগুলো নিজ মনে আউড়িয়ে চলে যায় নিজ গন্তব্যে। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখো, আর পর্বটি কেমন হয়েছে তা জানিও। ভাবছিলাম আজকেও দিব না, কিন্তু তোমাদের ভালোবাসার কারণে দিয়েই দিলাম। রাত প্রায় 12টা, তখনও বাড়ির বড়দের উপস্থিতি জাদুয়ার কক্ষে। সকলে অপেক্ষা করছে জাদুয়ার জ্ঞান ফেরার। কে জানে জ্ঞান ফেরার পর যদি জাদুয়া আবার প্যানিক করে, তাই কেউ জাদুয়াকে একা রেখে যাওয়ার সাহস করে উঠতে পারছিল না। সুলতানা খান জাদুয়ার মাথার সম্মুখে বসে সাথীকে উদ্দেশ্য করে প্রশ্ন শোধায়। সাথী, হাসিল কি বাড়িতে ফিরেছে? না দাদি, ভাইজান তো বাড়িতে এখনো ফিরে নাই। সাথীর প্রত্যুত্তরে আয়েশা বেগম চিন্তিত হয়ে সুলতানা খানকে বলেন, মা, আমার মনে হয় আপনার হাসিলের শরীরে হাত তোলা উচিত হয়নি। আয়েশা বেগমের কথার পৃষ্ঠে শাহিন খান বললেন, না আয়েশা, মা যেটা করেছেন সেটা একদম ঠিক করেছেন। ওর সাহস কি করে হয় এইটুকুখানি মেয়ের গায়ে হাত তোলার? শাহিল খানের কথায় সুলতানা খান তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তুমি চুপ থাকো, তোমার মুখ থেকে আমি হাসিলের সম্পর্কে কোনো কথা শুনতে ইচ্ছুক নই। কিন্তু মা। শাহিল খানকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে তার হাত ধরে টেনে তার স্ত্রী মারিয়াম বেগম বলে উঠলেন, তুমি চুপ থাকো, তোমার কোনো কথা বলতে হবে না। তুমি চলো এখান থেকে। তুমি তো সব সময় দেখেছো মা তার নাতির সম্পর্কে কারো মুখ থেকে কোনো কথা শুনতে পছন্দ করেন না। মারিয়াম বেগমের কথায় সুলতানা খান ক্ষিপ্ত মেজাজে বললেন, মরিয়ম, তুমি যাকে আমার নাতি দাবি করছো সে তোমার না হোক, কিন্তু সাহিলের একমাত্র সন্তান। আর আমি কেন ওর মুখ থেকে হাসিলের বিরুদ্ধে কোনো কথা শুনবো? যখন বলার প্রয়োজন ছিল তখন তো কেউ কোনো কথা বলেনি, তাহলে এখন কেন বলবে তোমরা? সুলতানা খানের কথার তীরে মারিয়াম বেগম সাহিল খানকে নিয়ে তেজ দেখিয়ে বের হয়ে যায় জাদুয়ার কক্ষ থেকে। তাদের যাওয়ার পানে তাকিয়ে সুলতানা খান একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। তখনই জাদুয়ার নড়ে চড়ে ওঠে, নিচে নেত্রযুগল মেলে ধরে। জাদুয়ার চোখ খুলতে দেরি হচ্ছে দেখে সুলতানা খান ও আয়েশা বেগম মাথায় হাত রাখে। তাদেরকে এইভাবে চিন্তিত মুখ নিয়ে জাদুয়ার পানি তাকিয়ে থাকতে দেখে জাদুয়া বোঝার চেষ্টা করে কি হয়েছে। মুহূর্তেই তার স্মৃতিতে আসে আজ বিকেলে তার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটির কথা। ঘটনাটি স্মৃতিচারণ হতেই জাদুয়া সুলতানা খানের হাত দুটো ধরে ডুকরে কেঁদে ওঠে। জাদুয়াকে এইভাবে ক্রন্দনরত অবস্থায় দেখে সুলতানা খান জাদুয়াকে শোয়া থেকে উঠিয়ে আলতোভাবে আলিঙ্গন করে মাথায় হাত বুলিয়ে বলে, একটু শান্ত হয় সোনা, ভয় পাস না, কেউ তোকে আর আঘাত করতে পারবে না। সুলতানা খানের আশ্বাসে জাদুয়া ফুপিয়ে ফুপিয়ে বলে, নানুমণি, উনি আমাকে খারাপ মেয়ে বলেছে। আমি খারাপ নই, বিশ্বাস করো, আমি এরকম কিচ্ছু করিনি। জাদুয়ার বলা কথাগুলো সুলতানা খানের ঠিক বোধগম্য হচ্ছিল না। সে বুঝতে পারছে না জাদুয়া ঠিক কোন ব্যাপারে কথা বলছে, কিন্তু তারপরেও সে জাদুয়াকে শান্ত করার জন্য সান্ত্বনা দিয়েই যাচ্ছে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর জাদুয়ার কান্না বন্ধ হয়। সুলতানা খান জাদুয়াকে কিছু খাইয়ে মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। হাসিল কি কার্ড দিয়ে নিজের লাক্সারিয়াস ফ্ল্যাটে প্রবেশ করে ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিতেই স্মৃতিচারণ হয় সাব্বিরের করা প্রশ্নটির। সে নিজ মনেই আওড়ায়, তুই ভুলে যাচ্ছিস সাব্বির আমি কে? আমার না ওই মেয়ের প্রতি কোনো অনুভূতি আছে, আর না কখনো হবে। কেটে গেছে প্রায় কয়েকটি দিন। এই দিনগুলোতে হাসিল একটিবারের জন্য সুলতানা ভিলায় প্রবেশ করেনি, যার দরুন চিন্তিত হয়ে পড়েন সুলতানা খান। তিনি জানেন হাসিল যেখানে আছে ঠিক আছে, কারণ হাসিলের এই বাড়িতে অনুপস্থিতি কোনো নতুন ঘটনা নয়, বরং অবাক করার ঘটনা তো হচ্ছে হাসিলের এতদিন এখানে থাকাটা। সচরাচর হাসিল বাংলাদেশে আসলেও 2-1 দিনের বেশি কাটায়নি সুলতানা ভিলায়। যে 2-1 দিনও থাকতো সেটাও শুধুমাত্র সুলতানা খানের জোরাজুরিতে। কিন্তু এবার তো হাসিলের উপস্থিতি 1 মাসেরও বেশি সময় ধরেছিল, তাই হঠাৎ করে হাসিলের অনুপস্থিতি চিন্তায় ফেলে দিয়েছে। রিপিট, কিন্তু এবার তো হাসিলের উপস্থিতি 1 মাসেরও বেশি সময় ধরেছিল, তাই হঠাৎ করেই হাসিলের অনুপস্থিতি চিন্তায় ফেলে দেয় সুলতানা খানকে। সে নিজেও এখন ভাবছে হয়তো হাসিলকে চর মারাটা তার বোকামি হয়েছে।
হাসিল যদি এই কারণে আর কখনো সুলতানা খানের সাথে যোগাযোগ না রাখে তাহলে কি করবেন সে? এই সকল চিন্তা ভাবনা মস্তিষ্কে আসাতেই সুলতানা খান আরো বেশি ঘাবড়ে যান। তার একটি মাত্র নাতি, সে যদি তার উপর রাগ করে চলে যায় আর কখনো যদি না আসে তাহলে কি করে ক্ষমা করবেন সুলতানা খান নিজেকে? তার করা রাগের জন্য সে তার মেয়েকে হারিয়েছেন। এখন যদি হাসিলও তার থেকে দূরে চলে যায় তাহলে? তাই সকল চিন্তা ভাবনার মাঝে হাসিলের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে না পেরে সুলতানা খান কল করেন সাব্বিরকে। সাব্বির কল রিসিভ করতেই ওপাশ থেকে ব্যাকুল কণ্ঠে সুলতানা খান বলেন, সাব্বির, হাসিল কোথায়? ও কেন বাড়িতে আসছে না? ও কি আমার ওপর এখনো রাগ করে আছে? সুলতানা খানের এহেন ব্যাকুল হওয়া কণ্ঠে প্রশ্ন শুনে সাব্বির তাকে আশ্বস্ত করে জানায়, দাদি আপনি একটু শান্ত হন, হাসিল ঠিক আছে, ও ওর ফ্ল্যাটেই আছে। সাব্বিরের প্রতি উত্তরে সুলতানা খান একটু শান্ত হয়ে আবার সাব্বিরের উদ্দেশ্যে শুধায়, ও আমার ওপর অনেক রাগ করেছে, তাই না রে? সুলতানা খানের প্রশ্নে সাব্বির নীরব হয়ে যায়, কারণ সে নিজেও জানে না হাসিলের রাগটা আসলে কার উপর। তাই সে কথা ঘুরিয়ে সুলতানা খানকে বলেন, দাদি আপনি চিন্তা করবেন না, আপনি তো জানেন ও কেমন, মাথা ঠান্ডা হলে আবার আপনার কাছে চলে যাবে দেখবেন। চিন্তা করবেন না দাদি, হাসিল সুলতানা ভিলায় অবশ্যই যাবে। এখনও তো সেখানে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি কারণও আছে, সেটা হাসিল খুব শীঘ্রই বুঝতে পারবে। সেদিনের ঘটনার পর জাদু আজ অনেকদিন পর কাসিমদের সাথে বসেছে আড্ডা দিতে। আড্ডার মাঝে স্নেহা কাতরতার সহিত জাদুয়াকে প্রশ্ন করল, জাদুয়া, ভাইয়া তোকে মেরেছিল কেন? স্নেহার প্রশ্নে জাদুয়ার মুখে মলিনতার ছাপ স্পষ্ট পরিলক্ষিত হয়। সোহানা জাদুয়ার মুখের ভাব পরিবর্তিত হতে দেখে স্নেহাকে চোখের ইশারায় জাদুয়াকে দেখিয়ে বলে ওঠে, এই সকল কথা বাদ দে তো। তার চেয়ে বরং জাদুয়া, তোর পড়াশোনার কি খবর তাই বল। সামনে তো এক্সাম, প্রস্তুতি কেমন চলছে? সোহানার প্রশ্নে জাদুয়া মুখে হাসি রেখা টেনে শান্ত কণ্ঠে বলে, ভালো আপু, কিন্তু আপু তোমার কথা ঘোরাতে হবে না, আমি ঠিক আছি। এর আগেও চাচা চাচির কাছে কত মার খেয়েছি জানো তো। আমি না জানি না কেন তারা আমাকে আঘাত করে। চাচা চাচি তো কারণে অকারণে আঘাত করতো, আর ভাইয়া ভাইয়া বোধহয় আমাকে খুব ঘৃণা করে, তাই আমাকে এভাবে আঘাত করে। জাদুয়ার কথায় রাফিন জাদুয়ার কাছে বসে হাত দুটো ধরে বলে ওঠে, আপু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তুমি সেদিন এত মার খেয়েছিলে, প্লিজ আপু। রাফিনের কথায় সোহানা ভ্রু কুঁচকে প্রশ্ন করে, মানে? সোহানার প্রশ্নে রাফিন তার বল পানিতে পড়ার ব্যাপারে সব খুলে বলে। রাফিনের কথায় সোহানার রেগে গিয়ে ধমক দিয়ে রাফিনকে বলে, তোর এটা একদম উচিত হয়নি রাফিন। তুই খুব ভালো করেই জানিস সেদিন ভাইয়া সকলকে বাইরে যেতে নিষেধ করেছেন, তারপর কেন তুই জাদুয়াকে নিয়ে গেলি? এতদিন তো আমাদেরকে এসব কথা বলিসনি। সোহানার ধমকে রাফিনের মুখ একদম চুপসে যায়। নির্বাক হয়ে নিচের দিকে মাথা ঝুঁকিয়ে বসে থাকেও। রাফিনের এরূপ পরিবর্তন দেখে জাদুয়া সোহানাকে বলে ওঠে, আপু প্লিজ তুমি রাফিনকে কিচ্ছু বলো না, ওর কোনো দোষ নেই। বলেই রাফিনের কাছে গিয়ে নানাভাবে তাকে হাসানোর চেষ্টা করে, কিন্তু রাফিন তারপরেও চুপ হয়ে বসে থাকে। তখনই স্নেহা এসে রাফিনের গাল টেনে ধরে বলে, ওরে বাবা, আমাদের পিছিয়ে আবার রাগও করে। স্নেহার এহেন সম্বোধনে রাফিন তেতে উঠে বলে, আমাকে পিচ্ছি বলবেন না, আমি পিচ্ছি না। তুমি জানো আমাকে কত মেয়েরা লাভ লেটার দেয়। রাফিনের কথায় সোহানা জাদুয়া চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রাফিনের দিকে। স্নেহা হতভম্ব হয়ে বলে, এগুলো তুই কি বলছিস? তোর তো এখনো নাক টিপ দিলে দুধ বের হয়। তুই তো সেদিনও বিছানায় হিসু করতি, এখনো যেখানে সেখানে বায়ু দূষিত করিস। তারপরও কে তোকে লাভ লেটার দেয়? আমি শিওর যে লাভ লেটার দিয়েছে সে নিজেও এখনো বিছানায় হিসু করে, আর তোর মতো বায়ু দূষণ করে। স্নেহার এরূপ কথায় রাফিন খেপে গিয়ে নাক ফোলাতে ফোলাতে গটগট পায়ে স্নেহার দিকে তীব্র দৃষ্টিপাত করে কোনো প্রকার উত্তর না দিয়ে চলে যায় সেখান থেকে। রাফিনকে এইভাবে চলে যেতে দেখে উচ্চ শব্দে হেসে ওঠে সবাই। সূর্য অস্তমিত হয়ে আবির্ভাব ঘটেছে স্নিগ্ধ রজনীর। পাখিরা ফিরে গেছে আপন নীরে। নিদ্রায় এসে ভর করেছে সুলতানা ভিলার সকলের নেত্রে। গভীর নিদ্রায় তলিয়ে গেছে শহরের প্রায় 2/3 মানুষ, কিন্তু ঘুম নেই এক হৃদয়হীন পুরুষের নেত্রে। কি আশ্চর্য তাই না?
যার ভয়ে শত্রুর নিদ্রা হারাম হয়ে যায়, আজ সেই নির্ঘুম রাত কাটাচ্ছে কোনো এক অজানা কারণে। হৃদয়ের ব্যাকুলতা কেমন ছেকে ধরেছে হাসিলকে। কোনো এক অদ্ভুত কারণে নিদ্রাদের আনাগোনা বন্ধ হয়ে গেছে তার নেত্র থেকে। হৃদয়টা কেমন শূন্য অনুভব হচ্ছে হাসিলের। কারো দর্শন পাওয়ার জন্য তৃষ্ণার্ত কাকের মতো ছটফট করছে তার কঠোর হৃদয়। মনে হচ্ছে তার দর্শন না পেলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে এক্ষুনি। আজ যেন কোনো মতেই নিজেকে আটকে রাখা সম্ভব হচ্ছে না। তাই দিক বিদিক শূন্য হয়ে হাসিল এই গভীর রজনীতে নিচের ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে পড়ে সুলতানা ভিলার উদ্দেশ্যে। ফুল স্পিডে গাড়ি এসে থামে সুলতানা ভিলার সামনে। গাড়ির শব্দ পেতেই গার্ড এসে গেট খুলে হন্তদন্ত চরণে হাসিল চলে যায় নিজের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। হাসিলের চরণ এসে থামে জাদুয়ার কক্ষের দরজার সামনে। হাতের স্পর্শে খুলে যায় দরজাটি। ধীর পদচারণে হাসিল প্রবেশ করে জাদুয়ার কক্ষে। ফেরি লাইটের আলোয় হাসিলের আখিদয় পরিস্ফুটিত হয় এক অগোছালো কিশোরের মোহনীয় রূপ। মোহগ্রস্তের ন্যায় হাসিল এগিয়ে যায় জাদুয়ার সম্মুখে। নিজের অবাধ্য নেত্রের বিচরণ চলায় জাদুয়ার রন্ধ্রে রন্ধ্রে। অবাধ্য নেত্র যুগল কেন জানি আজ হাসিলের ঘোর বিরোধিতা জানাচ্ছে নিজের নেত্রকে সংযম করতে। অদ্ভুতভাবে হাসিলের অস্থিরতা কেটে গেছে এই অপছন্দনীয় নারীর দর্শনে। কেমন প্রশান্তি ছেয়ে গেছে নিজের বক্ষ জুড়ে। হাসিল নেশাগ্রস্তের ন্যায় জাদুয়ার একদম নিকটে গিয়ে হাদু ভাঁজ করে বসে জাদুয়ার মুখশ্রী বরাবর। আজ যেন হাসিল নিজের নেত্র দ্বারা জাদুয়াকে ভস্ম করে দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। নিজের অবাধ্য নেত্রের বিচরণে ছুঁয়ে দিচ্ছে জাদুয়ার সর্বগা। তখনই হাসিলের দৃষ্টিপাত হয় জাদুয়ার আঘাতপ্রাপ্ত স্থানগুলোতে। কেমন কালশেটে হয়ে আছে স্থানগুলো। হঠাৎ হাসিলের মনে এক অবাধ্য ইচ্ছা জাগ্রত ঘটল, জাদুয়ার আঘাতগুলো একবার ছুঁয়ে দেওয়া। নিজের ইচ্ছেকে প্রশ্রয় দিয়ে হাসিল নিজ হাত বাড়িয়ে দেয় জাদুয়ার ব্যথাপ্রাপ্ত স্থানগুলোতে। নিজের হাতের তর্জনী আঙুল দ্বারা জাদুয়ার মাথায় কেটে যাওয়া স্থানে আলতো করে ছুঁয়ে দিতেই নড়ে চড়ে ওঠে জাদুয়া। এতেও হাসিলের কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না। সে যেন আজ তার মোহ কোনোভাবেই কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে না। হাসিল ক্রমশ তলিয়ে যাচ্ছে এক অদ্ভুত অচেনা রাজ্যের গভীরে। শেষ সবকিছু ভুলে তর্জনী নিয়ে যায় জাদুয়ার কালশেটে হয়ে যাওয়া ঠোঁটের কোণে। সেখানটায় আলতো করে ছুঁয়ে দিয়ে আনমনে হিসিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার কিছু লাইন ভরে ওঠে। হাসিলের শোয়ায় জাদুয়া ঘুমের ঘোরে নড়ে উঠে নিজের হাত রাখে হাসিলের হাতের ওপর। জাদুয়ার হাতের স্পর্শ নিজের হাতে অনুভূত হতেই হাসিল জাদুয়ার হাতটি আলতোভাবে মুষ্টিবদ্ধ করে নিজ হাতের অন্তরালে। জাদুয়ার হাতটি হাসিলের নিকট এতটাই কোমল অনুভূত হলো যার দরুন তার মনে হলো আর একটু শক্ত করে ধরতে পারলেই বোধহয় হাতটি ভেঙে যাবে। মোহগ্রস্ত হাসিল সবকিছু ভুলে গ্রীবাটা নুইয়ে নিজের অধর যুগল আলতোভাবে ছোঁয়ালো জাদুয়ার হাতের পৃষ্ঠে। এতে যেন হাসিলের চাহাত বেড়ে গেল দ্বিগুণ ভারে। নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয়বারের মতো নিজের ওষ্ঠের গভীর চুমুর পরশ আঁকলো জাদুয়ার হাতে। ফলস্বরূপ নিদ্রার মাঝে সর্বাঙ্গ কেঁপে উঠল জাদুয়ার। হঠাৎই হাসিল নিজের সম্বিত ফিরে পেয়ে জাদুয়ার হাত ছেড়ে দ্রুত পদচারণে চলে যায় নিজ কক্ষে। ওয়াশরুমে ঢুকে অনবরত নিজের মুখে পানির ছিটে দিয়েই যাচ্ছে হাসিল। ওয়াশরুমের দর্পণ নিজের মুখশ্রীর প্রতিবিম্ব ফুটে উঠতেই অনবরত হাত মুষ্টিবদ্ধ করে আঘাত করে যাচ্ছে দর্পণে। ফলস্বরূপ হাত থেকে গড়গড়িয়ে বেরিয়ে আসে রক্তের স্রোত। এতেও কোনো ভাবান্তর দেখা গেল না হাসিলের। নিজ হাত দ্বারা চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে হাসিল বলে ওঠে, Why I can't control myself in front of that girl? আমি তো এরকম ছিলাম না, তাহলে এখন কেন? কি আছে ওই মেয়ের মধ্যে? আজ অব্দি অন্য নারীকে পাওয়ার আকাঙ্ক্ষা জাগেনি কখনো আমার হৃদয়ে, তাহলে এখন কেন আমি বারংবার আকর্ষিত হয়ে যাই ওর প্রতি? কেন কেন? রাত্রি শেষে ধরণীতে আগমন ঘটে দিবার, যা প্রকৃতিকে আলোকিত করে জানান দেয় প্রভাতের আগমনের বার্তা। আজ প্রভাত থেকেই ধরণীতে আনাগোনা চলছে শীতল প্রবঞ্জনিক বায়ুর, যার দরুন উদ্ভিদগুলো মেটে উঠেছে তার ছন্দে ছন্দে, যা প্রকৃতিকে করে তুলেছে আরো মনোমুগ্ধকর। আজ ছুটির দিন হয়, ঘুম থেকে জাগ্রত হয়নি এখনো অবধি কেউ। জাদুয়ার যেহেতু মুয়াজ্জিনের সুমধুর আজানের ধ্বনিতে ঘুম থেকে ওঠার অভ্যাস, তাই প্রতিদিনের রুটিন মাফিক ঘুম থেকে জাগ্রত হয়ে সালাত আদায় করে চলে যায় ব্যালকনিতে। ব্যালকনিতে দাঁড়াতেই জাদুয়ার দৃষ্টিতে আসে প্রকৃতির সাথে প্রভঞ্জনের সন্ধিক্ষণ। হঠাৎ জাদুয়ার মনে জাগ্রত হলো প্রভঞ্জনকে নিজ গাত্রে একবার আলিঙ্গন করার স্বাদ।
তাই হনহন পদচারণে চলে যায় স্নেহার কক্ষে। উদ্দেশ্য স্নেহাকে নিয়ে প্রকৃতি বিলাস করা। স্নেহার কক্ষে প্রবেশ করে স্নেহাকে ডাকতেই স্নেহা আরো গুটিয়ে ঘাপটি মেরে শুয়ে থাকে, যা দেখে জাদুয়া ভ্রুকুটি করে দু কোমরে হাত ভাঁজ করে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্নেহাকে হাত ধরে টেনে বসায়। এভাবে বসানোর ফলে আড়মোড়া ভেঙে নেত্রযুগল মেলে ধরে স্নেহা। স্নেহাকে তাকাতে দেখে জাদুয়া বলল, ধরণীতে আগমন ঘটেছে প্রভাতের প্রভঞ্জনকে বয়ে। বুঝবে না তুমি ভোরের মর্ম, ঘুমিয়ে বুধ হয়ে।